হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আগের দিনের ক্লাসে আমরা শুরু করেছিলাম কি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের একটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। সেই ক্লাসে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদটা কি জিনিস, সরল সুদের সাথে এর ডিফারেন্স কি, আর চক্রবৃদ্ধি সুদ কিভাবে ক্যালকুলেট করা হয় এই সম্বন্ধে কিন্তু ডিটেলে আলোচনা করেছিলাম। কোর্সে দেখি 6.1 এর 1 থেকে 5 নাম্বার অবধি অঙ্কগুলো কিন্তু সলভ করেছিলাম। যদি কেউ ওই ভিডিওটা না দেখে ডিরেক্টলি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু কিচ্ছু মাথায় ঢুকবে না, বেসিক যে ডিফারেন্স সেটাই বুঝতে পারবে না। আর না বুঝে অঙ্ক করলে কিন্তু অঙ্ক সবসময় কঠিনই মনে হবে। তো ফর্মুলা বুঝে, টেকনিক বুঝে, সবকিছু কি বলতে চাইছে না বলতে চাইছে সমস্তটা বুঝে অঙ্ক করো, তাহলে দেখো অঙ্ক কিন্তু একদমই কঠিন মনে হবে না। তো আজকে আর সময় নষ্ট না করে আজকে আমরা 6 দাগের অঙ্কটা কি বলা আছে দেখে নিই। তো দেখো 6 দাগের অঙ্কে বলা আছে কি, যে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার রেখেছিলেন সেটা নির্ণয় করি। আগের ক্লাসে যে অঙ্কগুলো আমরা সলভ করেছিলাম সেখানটায় কিন্তু মেনলি বের করতে দিয়েছিল কি চক্রবৃদ্ধি সুদটা, আর সাথে কি সমল চক্রবৃদ্ধি। কোথাও কি সময়টা ছিল পূর্ণ সংখ্যায়, আবার কোথাও সময়টা ছিল ফ্র্যাকশনে। তো সময় পূর্ণ সংখ্যা হলে কিভাবে ক্যালকুলেশন হয়, আর ফ্র্যাকশনই হলে বা কি করে ক্যালকুলেশন হয়, সেগুলো কিন্তু আগের ক্লাসে ডিটেলে আলোচনা করেছি। তো আজকে আমি 6 নাম্বারটা থেকে শুরু করছি। তাহলে কি কি বলা আছে সেগুলো লিখে নিই। তো দেখো এখানটায় কি আমার কাছে আসল চেয়েছে, মানে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন সেটা আমার কাছে জানতে চাইছে। তো ধরি কি ধার করেছিলেন এক্স টাকা বা পি টাকা। তাহলে ধরি তিনি পি টাকা ধার করেছিলেন। তো এই পি টাকা ধার করেছিলেন কত সময়ের জন্য, বলা আছে কি সময়টা হচ্ছে 2 বছর, আর সুদের হারটা বলা আছে 8%। তাহলে লিখে নি সময় টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 2 বছর, আর বলা আছে কি যে সুদের হার বা চক্রবৃদ্ধি সুদের হার আর ইজ ইকুয়াল টু বলা আছে কত 8%। আর একটা কি দিয়ে দিয়েছে, সুদের পরিমাণটা দিয়ে দিয়েছে, মানে চক্রবৃদ্ধি সুদটা এখানটায় বলা আছে কত 2496 টাকা। এইটুকুনি ডেটা দেওয়া আছে। বলা আছে কি তাহলে তুমি এখানটায় আসলটা বের করো। তাহলে আসলটা বের করে নি। এখানটায় দেখো সরল সুদের ক্ষেত্রে যেরকম ফর্মুলা থেকে আমরা পি এর ভ্যালুটা ডিরেক্টলি বের করতে পারতাম, কিন্তু এখানটায় পি এর ভ্যালু কিন্তু ডিরেক্টলি বের করাটা একটু মুশকিল। করা যাবে না তা না, যাবে, ফর্মুলাটাকে অনেক ভাঙাচোরা করতে হবে, দরকার নেই ভাঙার। আমরা কি করব, চক্রবৃদ্ধি সুদটা বের করি আগের ক্লাসে যে ফর্মুলা শিখেছিলাম সেটা দিয়ে, সেটা প্রশ্ন অনুসারে এই 2496 এর সাথে সমান করে দেবো। তাহলে একটা ফর্মুলা মুখস্থ রেখে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে চলো অঙ্কটা করে নিই এবার। তাহলে কি দেওয়া আছে, তাহলে লিখে নি সমূল চক্রবৃদ্ধি। আগের দিন কিন্তু ক্লাসে বলেছিলাম কি ডিরেক্টলি যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে যাও তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো আগে সমূল চক্রবৃদ্ধি বের করব, সেখান থেকে আসলটা বিয়োগ করে দেব, তাহলেই চলে আসবে। তাহলে লিখে নি, তাহলে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কি ফর্মুলা এখানে, আচ্ছা এখানে না সুদ, শুধু সুদ না লিখে চক্রবৃদ্ধি সুদ লিখে দিই, তাহলে জিনিসটাকে বেশি ভালো দেখাবে দেখতে, আর তোমরা বুঝতেও পারবে ভালো। ফর্মুলা কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে এখানটা দেখো মানগুলো বসাই। পি এর মান তো জানা নেই, পি এর মান পি ধরা ছিল, 1 প্লাস 8/100 তার দেওয়া আছে কত স্কোয়ার। আগের দিনে ক্লাসে বলেছিলাম কি এখানে কাটাকাটি না করতে। কেন না করতে বারণ করেছিলাম, কারণ এই যে জায়গাটায় যে জিনিসটা আসবে সেটাকে জাস্ট পি এর সাথে গুণ করে দেবো। আর এখানটা দেখো এটা তো গুণ করলে আমার অ্যান্সার আসছে না, তো আমাকে এটার সাথে প্রশ্নানুসারে করতে হবে। তো সেক্ষেত্রে কাটাকাটি করেও করতে পারো, না করেও করতে পারো। তুমি কাটাকাটিটা করেই দিচ্ছি। এখানে 2 দিয়ে কাটলে এখানে 4, এখানে 50, আবার 2 দিয়ে কাটি এখানে 2, এখানে 25। তাহলে কত হয়ে যাচ্ছে, পি গুণন 1 প্লাস 2/25 টু দি পাওয়ার 2। তাহলে এটা পি গুণন 25 যদি লসাগু নিয়ে নিই তাহলে হয়ে গেল কত 25 যোগ 2 তার স্কোয়ার। তাহলে পি এখানে ওপরে হয়েছে 27,
নিচে হয়ে যাচ্ছে 25, এটার স্কোয়ার এত টাকা। তো প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে বলা আছে কি চক্রবৃদ্ধি সুদের মান এত টাকা। তাহলে প্রশ্নানুসারে করে দিই একবারে। তো পাশে করছি এখানটায় প্রশ্নানুসারে, মানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা অনুসারে। তাহলে প্রশ্নানুসারে কি হয়ে যাবে? সমল চক্রবৃদ্ধি মাইনাস আসল ইজ ইকুয়াল টু চক্রবৃদ্ধি সুদ। তাহলে লিখে নি ফর্মুলাটা একবার। তাহলে সমল চক্রবৃদ্ধি মাইনাস আসল ইজ ইকুয়াল টু চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ এটা কি আগের ক্লাসেই লিখিয়েছিলাম ফর্মুলাটা, তা ওইখানটায় যখন ভ্যালুটা বসাচ্ছি ফর্মুলাটা লিখেই বসাই। তাহলে এইখানটায় কত দেওয়া থাকলো? দেওয়া আছে কি পি ইন্টু 27/25 তার হোল স্কোয়ার মাইনাস আসল আমরা পি ধরেছিলাম, আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে কত 2496, এটা দেওয়া আছে। তাহলে এটাকে যদি সলভ করি তাহলেই পি এর মানটা পেয়ে যাব। এবার দেখো এখানটায় পি হচ্ছে কমন, দুটোর মধ্যেই আছে পি। তাহলে কি এখানটা একটু কাজ করে নিচ্ছি, স্কোয়ার গুলোকে বসাই তাহলে সুবিধা হবে। 27 স্কোয়ার 27 গুণন 27, গুণ না করলে হতো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নিলেও হতো, গুণটাই করে নি, ফর্মুলা লিখতে হবে না। 7 7 49, হাতে থাকলো 4, 7 2 14 আর 4 18, গুণন 7 2 14, হাতে থাকলো 1, 2 2 4, 1 5, তাহলে 9 2 6 1 7, তাহলে হয়ে গেল কত 729 পি। আর আমরা কি জানি 25 স্কোয়ার হচ্ছে 625 বিয়োগ পি সমান সমান 2496। এবার কি করব এখানটায়? এই জায়গাটায় কি করছি, এই জায়গাটায় লসাগু করে দিই। তাহলে কি হয়ে গেল 225 হচ্ছে লসাগু, তাহলে 729 পি বিয়োগ 625 পি সমান সমান 2496। এইখানটায় কিন্তু বিয়োগ করে পি এর মানটাই আমাদের দরকার, তো পি এর মানটা বিয়োগ করে দিই। এইখানটায় বিয়োগ করলে 729 বিয়োগ করছি কত 625, তাহলে 4 0 1, তাহলে হয়ে গেল কত 104 পি, নিচে হয়ে গেল 625 ইজ ইকুয়াল টু 2496। তাহলে এবার পি এর মানটা বের করে নিই। তাহলে পি সমান সমান 2496 গুণন 625 আর নিচে হয়ে গেল 104। তাহলে দেখো এখানটায় কাটাকাটি কি দিয়ে যাচ্ছে, এবার 2 দিয়ে যদি কাটাকাটি করতে শুরু করো এই বোর্ডও ছোট পড়ে যাবে, কারণ নিচের অঙ্কটা অনেক বড়। তো আমরা একটু বড় জিনিস দিয়ে কাটাকাটি করি। এখানটায় দেখো 104 আর 625 তো ভাগ যাওয়া পসিবল নয়, কারণ 625 মানে কি 5 দিয়ে ভাগ যাবে, এটা তো 5 দিয়ে ভাগ যাবে না। তো এখানটা ভাগটা করে নি, দেখি ভাগ যায় কিনা। 2496 কে ভাগ করছি কত 104 দিয়ে, তাহলে প্রথমে 2 বার গেল, তাহলে 208, বেঁচে থাকলো কত 1, আর এখানে 4 6। দেখো এটা 4 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, 4 4 16 ইন্টু 4, তাহলে কেটে গেল। তাহলে আমরা কি দেখলাম 104 এর সাথে 24 গুণ করলে কিন্তু ওপরেরটা চলে আসে। তাহলে এখানটায় কাটাকাটি করে দিই, এটা কাটাকাটি করলে এখানে হয়ে গেল 24, তাহলে 24 আর গুণ করতে হবে কত 625, তাহলে গুণ করে নিই 625 গুণন 24। চক্রবৃদ্ধিতে না এই গুণ করাটা একটু বেশি, তাছাড়া কিন্তু সব নর্মাল, সব একই রকমই অঙ্ক। তাহলে গুণ করে দিই, 5 4 20, 0 হাতে থাকলো 2, 4 2 8 আর 2 10, 0 হাতে থাকলো 1, 24 1 25 গুণন 2 দিয়ে গুণ করলে 5 2 10, 5 আর 12, তাহলে 0 0 0 হাতে থাকলো 1, 4 1 5 1, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল কি 15,000 টাকা। তার মানে কি তিনি 15,000 টাকা ধার করেছিলেন। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। একই রকম এখানটায় কি আসল চাক বা সময় চাক বা সুদের হার চাক, সবগুলো কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ বের করে নিয়েই
সমান করতে হবে। এটা কিন্তু সব থেকে ইজিয়েস্ট ওয়ে। 7 নাম্বারটা দেখো কি বলা আছে কি বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2, 6, 4, 8 হবে তা নির্ণয় করি। মানে এত টাকা হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আগের অঙ্কের মতোই এখানটায় বলা আছে কি আসল বলা নেই, আসলটাই চাওয়া হয়েছে। চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, আর সুদের হার বলে দিয়েছে। তাহলে একই রকম ভাবে ধরে নিই কি যে ধরি আসল সমান সমান পি টাকা। তাহলে এইটা বের করতে বলেছে, মানে পি এর মানটা বের করতে বলেছে। তাহলে এখানটা লিখে নিই কি সময় বলা আছে কিন্তু 3 বছর। তাহলে সময় টি ইজ ইকুয়াল টু 3 বছর। আর সুদের হারটা বলা আছে কি 10%। তাহলে সুদের হার আর সমান সমান বলা আছে কি 10%। আর সাথে বলা আছে কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা লিখে নিই। তাহলে চক্রবৃদ্ধি সুদ বলা আছে কত, যে 2648 এত টাকা, এটা বলা আছে। তাহলে এখানটা একই রকম ভাবে এখানটা আমরা কি করব, আগে কি চক্রবৃদ্ধি সুদটা বের করব, সেটা এর সাথে প্রশ্ন অনুসারে সমান করে দেব। তাহলে ফার্স্টে আমাদের কি দরকার, সমূল চক্রবৃদ্ধি। তাহলে লিখে নিই, আমরা জানি এর ফর্মুলা। তাহলে সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি হয়ে যায়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। চক্রবৃদ্ধি সুদ কিন্তু একটা ফর্মুলা দিয়েই হয়ে যায়। এটা কিন্তু এটার ইজিয়েস্ট পার্ট একটা, যে ক্যালকুলেশন একটু বড় ঠিক, এটা গুণ একটু বেশি করতে হয় ঠিক, এটা কিন্তু ফর্মুলা কিন্তু একটাই। এই একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। তো মানগুলো বসাই এখানটায়। পি এর মান তো পি থাকবে 1 প্লাস আর এর মান 10/100 টু দি পাওয়ার 3। তো কি বলেছিলাম, 0 0 থাকলে কি অঙ্ক সব থেকে বেশি ইজি হয়। তাহলে এখানে 0 0 কেটে দিই। তাহলে পি এখানে 10 হয়ে গেল লসাগু, তাহলে 10 যোগ 1 তার কিউব। তাহলে হয়ে গেল কি পি গুণন 11 কিউব বাই 10 কিউব। তাহলে 11 কিউব কত হয় আমরা জানি, 11 স্কোয়ার হয় কি 121। 11 দিয়ে গুণ করে দাও, 121 গুণন 121। তাহলে 1 3 3 1, এটা হয়ে গেল 11 কিউব। তাহলে 1 3 3 1 পি, আর নিচে 10 কিউব হয়ে যাচ্ছে কি 1000। তাহলে এত টাকা। এটা কি হয়ে গেল, সমূল চক্রবৃদ্ধিটা হয়ে গেল এটা। তো এইবার কি করব, চক্রবৃদ্ধির ফর্মুলাটা লিখবো আর কি প্রশ্ন অনুসারে করে সমান করে দেব। তাহলে লিখে নিই এখানটায় কি হয় ফর্মুলাটা, যে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এবার মানগুলো বসাই, তাহলেই হয়ে যাবে এখানটায়। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত এখানটায়, 1331 পি, তাই তো। আর নিচে কি 1000, যেটা এখানটায় বেরিয়েছিল ওটাই কিন্তু এখানটায় লিখলাম। আর আসলটা আমরা কত ধরেছিলাম, আসল ধরেছিলাম কি, আসল হচ্ছে পি টাকা। তাহলে এখানটা মাইনাস পি সমান সমান চক্রবৃদ্ধি সুদ কত বলা ছিল, এটা বলা ছিল চক্রবৃদ্ধি সুদ 2648। লিখে নি তাহলে 2648। এবার পি এর নিচে তো কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1000 আর 1 লসাগু করলে 1000ই আসবে। তাহলে এখানটায় 1000 বিয়োগ 1331 পি। এখানে 1 দিয়ে 1000কে ভাগ করলে 1000ই আসে। আর আমরা কি জানি, ভাগফল যেটা সেটাই ওপরের কি লবটার সাথে গুণ হয়। তাহলে এখানটায় হয়ে গেল কি 1000 পি ইজ ইকুয়াল টু 2648 এত। তাহলে এবার কি করছি, এটাকে বিয়োগ করে নি। তাহলে 331 পি নিচে চলে আসলো কত, 1000 ইজ ইকুয়াল টু 2648।
তাহলে পি এর মানটা দরকার, তাহলে পি ইজ ইকুয়াল টু 2648 গুণন 1000, আর নিচে চলে গেল কত 331। তো দেখো সাধারণত কি পি কিন্তু দশমিকে আসে না, আর যদিও বা আসে তো 1000 দিয়ে তো ভাগ করা দরকারই নেই, যেটা এই 2648 কে 331 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে, সেটাকে জাস্ট 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে সব থেকে ইজি হবে। তাহলে এই 331 দিয়ে ভাগ করছি হচ্ছে কি 2648। তো দেখো একবার তো যাবে না, কারণ এটা 264, 331 এর থেকে ছোট। তো দেখি 8 দিয়ে গুণ করি, 331 গুণন 8, যেহেতু লাস্টের ডিজিটটা 8 আছে। তো দেখা যাক, 8 অক্ষে 8, 3 4 24, সাথে থাকলো 2, 24 2 26। তাহলে দেখো এই 331 কে 8 দিয়ে গুণ করলে এটা চলে আসে, তাহলে কাটাকাটি করে নি, এটা হয়ে যাবে কত 8। তাহলে কি হয়ে গেল, পি ইজ ইকুয়াল টু হয়ে গেল কত 8000 টাকা। অর্থাৎ কি এখানটায় যে 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে 2648 টাকা, যদি চক্রবৃদ্ধি সুদের হার 10% করে থাকে। 8 নম্বরে দেখো কি বলা আছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে রেখে 2 বছর পরে সুদে আসলে 29702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে রেখেছিলেন সেটা নির্ণয় করি। তার মানে কি আগের গুলোতে কি চক্রবৃদ্ধি সুদ দেওয়া ছিল, এইবার কি চক্রবৃদ্ধি সুদ দেওয়া নেই, বলা আছে কি সমূল, অর্থাৎ সুদে আসলে। আর সুদে আসলে কি আমরা চক্রবৃদ্ধি ভাষায় কি বলি, সমূল বৃদ্ধি। তাহলে এটা দেওয়া আছে কত 29702.50 টাকা। তো চেয়েছে কি তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন, তাহলে একই রকম ভাবে ধরে নি কি, ধরি তিনি পি টাকা ব্যাংকে রেখেছিলেন, তাহলে ধরি তিনি পি টাকা সমবায় ব্যাংকে রেখেছিলেন, সমবায় ব্যাংকে রেখেছিলেন, এবার কি কি করেছে, তারপরে ব্যাংক কি করেছে, ব্যাংক 9% হারে সুদ দিয়েছে, আর টাকাটা জমা ছিল কি 2 বছরের জন্য। তাহলে লিখে নি সুদের হার, তাহলে সুদের হার দেওয়া আছে কত 9%, আর সময় বলা আছে কত, সময় টি ইজ ইকুয়াল টু বলেছে কত 2 বছর। আর কি দেওয়া আছে, সমূল বৃদ্ধিটা দেওয়া আছে, তাহলে সমূল চক্র বৃদ্ধি, এই মানটা দেখো দেওয়া আছে, এই মানটা কত বলেছে 29702.50, এত টাকা। তাহলে দেখো আগের অঙ্ক দুটোতে আমরা কি করলাম, ফার্স্টে কি সমূল চক্রবৃদ্ধি বের করলাম, তারপরে চক্রবৃদ্ধি সুদ বের করলাম, সেটাকে ইকুয়াল করলাম। তো এখানটায় চাইলে কিন্তু আমরা এখান থেকেও ডিরেক্টলি করতে পারি। তাহলে এটা তো দেওয়া আছে, তাহলে এটাকেই সমাধান করি। সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা লিখি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু 29702.50। এটাকেই যদি সমাধান করি তাহলে কিন্তু উত্তর চলে আসবে। কিন্তু আগেরটা ডিরেক্টলি করলাম না কেন, কারণ এখানে একটা মাইনাস পি হবে, এই জিনিসটাকে ক্যালকুলেট করতে একটু টাইম লাগবে, মাইনাস পি বারবার করে ক্যারি করতে হবে, এই সাইডেরটাও বারবার করে ক্যারি করতে হবে, তো সেক্ষেত্রে কি সময় বেশি লাগবে। যেহেতু এখানে মাইনাস কিছু করতে হচ্ছে না, জাস্ট ভ্যালু বসাবো আর এই সাইডে নিয়ে আসবো, সেই জন্য চাইলে কিন্তু এইভাবেও ডিরেক্টলি করতে পারো, বা এটা ক্যালকুলেট করে নিয়েও করতে পারো, যেটা খুশি। তাহলে এখানটা আমি মানগুলো বসাই, পি এর তো মান নেই, তাহলে 1 প্লাস 9/100 টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু, এখানে দশমিকটা তুলে নিই, 29702.50, দশমিক ওঠাতে নিচে হয়ে গেল 100, তো উঠেই দেখো একটা 0 0 কেটে গেল। তাহলে পি এখানটায় 100কে লসাগু নিয়ে নিই, তাহলে হয়ে গেল কি 100 যোগ এটা স্কোয়ার সমান সমান 29702.5/10। তাহলে এখানটায় পি থাক, এখানটায় কত হলো 109 এর স্কোয়ার, মানে 109 গুণন 109, আর এইদিকে 100
গুণন 100 সমান সমান কি 297,025 বাই 10। এই সাইডে ক্যালকুলেশনটা করছি। তো দেখো এরপরে কি চাই, পি এর মানটা চাই, তাহলে বা পিটা শুধু এই সাইডে থাকুক, বাদ বাকি সমস্তটাকে ওই দিকে নিয়ে যাই। তাহলে 297,025 গুণন 100 গুণন 100, আর নিচে হয়ে গেল কত 109 গুণন 109 গুণন 10। তাহলে 0 0 কাটলো। এবার কি 109কে দেখি ভাগ করা যায় কি না। তাহলে 297,025 ভাগ করি তাহলে 109 দিয়ে। তাহলে প্রথমে দেখো, প্রথমে হচ্ছে যাচ্ছে 2 বার, তাহলে 9 দুগুণ 18, 2 বিয়োগ করলে 9, এখানে 1 চলে আসলো 2, তাহলে 7। তারপরেরটা নামলো 0 নামলো। এবার দেখো কতবার যাবে, 7 বার নিয়ে নি, তাহলে 7 9 63, আর এদিকে হয়ে গেল 7, তাহলে এখানে বিয়োগ করলে 7, এখানটায় কি 1 চলে আসলো, 7 হয়ে গেল 2, তারপরে নামছে 2, তাহলে এই 2 বারই যাবে। 218 ভাগ করে বিয়োগ করে দিই, তাহলে এখানটা হয়ে গেল 4, এখানে 1 চলে আসলো 2, তাহলে হয়ে গেল কত 5, তারপরে 5। তো দেখো এটা 5 বারই যাবে, 5 9 45, 5 1 5, তাহলে মিলে গেল। তাহলে 109কে দিয়ে এটাকে যদি কাটি তাহলে চলে আসবে কত 2725। আর এই 2725কে 109 দিয়ে কাটতে হবে, তাহলে আরেকবার ভাগ করে দেখি এটাকেও ভাগ যায় কিনা, তাহলে কি আর বেশি কাটাকাটি করতে হচ্ছে না। তাহলে 2725কে ভাগ করছি কত 109 দিয়ে, 2 বার নিয়ে নিই, তাহলে 9 দুগুণ 18, 2 থাকলো কত 4, হাতে থাকলো 1, সেই একটা এখানে চলে আসলো, 2 হয়ে গেল, তাহলে 5 5। দেখো একবারই 5 দিয়েই যাচ্ছে, তাহলে 545। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে হয়ে যাচ্ছে কি 25। তাহলে 109কে আবার কাটো এটা দিয়ে, তাহলে হয়ে গেল 25, 0 0 তো কেটেই গেছে, তাহলে পি এর মান হয়ে গেল কত 25, কটা শূন্য আছে 1 2 3, 0 0 0, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 25,000 টাকা। অর্থাৎ 25,000 টাকার 2 বছরের 9% হারে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 29702.50। 9 নাম্বারটায় দেখো কি বলা আছে, যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে সেটা হিসাব করি। তাহলে আগের অঙ্কের মতোই এটা, এখানে শুধু সময়টাকে বলা আছে 3 বছর। তাহলে অঙ্কটা লিখে নি, কি কি দেওয়া আছে। 9 নাম্বার, তাহলে ধরি আসল, তাহলে ধরি আসল সমান সমান পি টাকা। আর কি দেওয়া আছে, বলা আছে কি সময় 3 বছর, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু 3 বছর। আর দেওয়া আছে কি সুদের হার 8%, তাহলে সুদের হার আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8%। আর কি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে কত, এইটা। তাহলে লিখে নি সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি তার মান দেওয়া আছে কত 31492.80, এত টাকা। তাহলে আগের অঙ্কটার মতোই করব, এখানে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা বসাবো, বসিয়ে এটাকে ক্যালকুলেটরটা বসাই। ফর্মুলাটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু 31492, পয়েন্টটাকে তুলে দিই, তাহলে হয়ে যাবে কি নিচে 100। আবার দেখো 0 0 কেটে গেল, তাহলে এইবার পি এর তো মান জানা নেই, পি পি থাকলো, 1 প্লাস আর কত 8 বাই 100 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 31492.8 ভাগ 10। তাহলে এখানটায় দেখো কাটাকাটি করে নি, কারণ পি এর মান বের করতে হবে, তাহলে 4, এখানে হয়ে গেল 50, আবার কাটাকাটি করি 2, এখানে হয়ে গেল 25। তাহলে এখানটায় পি
1 প্লাস 2/25 তার কিউব ইজ ইকুয়াল টু 314928/10। তাহলে এটাকে ক্যালকুলেট করি। পি তাহলে 25 হয়ে গেল কত লসাগু, তাহলে 25 যোগ 2 তার কিউব ইজ ইকুয়াল টু 314928/80। এই জায়গাটায় ক্যালকুলেশনটা করছি। তো দেখো এখানটায় তাহলে 25 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে 27। তাহলে এখানটায় কি লিখছি, পি গুণন ওপরে 27 নিচে 25 এটার কিউব ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 314928/10। তাহলে এখানটায় পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত 314928 গুণন 25 তিনবার আছে এখানে, তাহলে 25 গুণন 25 গুণন 25 আর নিচে কত থাকবে 27, এখানে তিনবার আছে, এই সাইডে এসে 27 চলে আসবে নিচে, 27 গুণন 27 আর 10 তো আগে থেকেই ছিল। তাহলে দেখো এখানটা ছোট ছোট করে কাটাকাটি না করে ভাগ করে নি, কারণ ওপরে সংখ্যাটা বড় আছে। তাহলে 27 দিয়ে ভাগ করছি, তাহলে 27কে ভাগ করছি কি 314928 এটাকে দিই, ফার্স্টে একবার যাচ্ছে তাহলে 27 থাকলো 4 4 আবার একবার যাচ্ছে তাহলে 27 7 হাতের একটা এখানটা আসলো 3 17 তারপরে 9 নামছে, 9 নামলে 27কে গুণ করি, 27 6 গুণ করি, 6 7 42 2 হাতে থাকলো 4 12 আর 4 16, একটু মনে হয় বড় লাগবে, 27 গুণ 7 গুণ করি, 7 7 49 9 হাতে থাকলো 4 7 দুগুণ 14 আর 4 189, তাহলে কি 6 যাচ্ছে, তাহলে 6 162 বিয়োগ করো 7 1 তাহলে নামলো 2, তাহলে আবার নিচ্ছি কি 6, তাহলে 162 বিয়োগ করলে 10 নামলো 8, তাহলে 27কে দেখো 4 দিয়ে যদি গুণ করা হয় 4 7 28 হাতে থাকলো 2 4 দুগুণ 8 আর 10 2, তাহলে হয়ে গেল কত 4, তাহলে 108 কেটে গেল এটা। তারপরে 27কে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত 11664। কেবল একটা 27 কাটলো, বাদ বাকি 27 গুলোকেও কিন্তু এই ভাগ করেই কাটতে হবে, এই গুণটাকে মুছছি না, গুণটা কাজে লাগবে। তাহলে 27 দিয়ে আবার ভাগ করছি, তাহলে 27 ভাগ 11664, তাহলে প্রথমে কতবার নেব, প্রথমে নিচ্ছি কি 4 বার, তাহলে এটা 108, এখানে হয়ে গেল 8 6 কবার নি 27কে যদি 3 দিয়ে গুণ করি, 3 7 21 হাতে থাকলো 2 6 1 81, তাহলে কি 3 বার নিচ্ছি, তাহলে 81 5 এই পরের 4টা না আনলো 2 তাহলে 54, তাহলে দেখো এই 27 দিয়ে আবার এটাকে যদি কাটি তাহলে হয়ে যাচ্ছে কত 432, তাহলে আবার করতে হবে আরেকবার 27 দিয়ে ভাগ, তাহলে 27 দিয়ে ভাগ করি, তাহলে 27 ভাগ 432, প্রথমে একবার নিচ্ছি 27, তাহলে এখানটায় 6 1 2 তাহলে 162 দেখো 6 বার, তাহলে 162 কেটে গেল, তাহলে 27 দিয়ে এটাকে কাটলে হয়ে গেল কত 16। তাহলে এইবার ওপরে কি পড়ে থাকলো, অনেক যেহেতু কাটাকাটি হয়ে গেছে একটু ফ্রেশ করে লিখে নিই কি কি পড়ে আছে এখানটায়। তো দেখো পড়ে আছে কি ওপরে 16 গুণন 25 গুণন 25 গুণন 25 আর নিচে পড়ে আছে শুধুমাত্র একটা 10। তাহলে এইটা একটু কাটাকাটি করি, আবার 10 দিয়ে 5 দিয়ে কাটলে 2 5 দিয়ে কাটলে 5, আবার এই 2 দিয়ে যদি কাটো তাহলে হয়ে গেল কি 8, তাহলে কি 8 5 40 গুণন 25 25 কত হয়ে যায় আমরা জানি 625, তাহলে 4 দিয়ে গুণ করে দিই, 4 5 20 হাতে থাকলো 2 4 দুগুণ 8 2 এর 10 হাতে থাকলো 1 4 6 24 1 25 আর এই শূন্যটা বসে গেল, তাহলে আসল ছিল হচ্ছে 25,000 টাকা। তো দেখো আজকে ক্লাসে 4টে অঙ্ক করা হলো, দুটোর মধ্যে কি চক্রবৃদ্ধি সুদ ছিল, সেক্ষেত্রে আসল কিভাবে বের করব,
আর বাকি দুটো অঙ্কের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি ছিল, সেক্ষেত্রে আসল কিভাবে বের করব এটা ডিসকাস করা হলো। তো এই অঙ্কগুলো ভালো করে দেখো, পরবর্তী অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।